খেলা শুধুমাত্র জয় পরাজয়ের গল্প নয়, এটি একটি জীবন দর্শন, সংগ্রাম এবং অধ্যাবসায়ের কাহিনী। আর এর পেছনে যিনি নিঃশব্দে কাজ করেন তিনি হলেন একজন কোচ। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের আলাপচারিতায় যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি হলেন শ্রী আশিস কর, রিটায়ার্ড সিনিয়র হ্যান্ডবল কোচ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। নমস্কার স্যার, সমাজ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার, আমি আশিস কর। আচ্ছা, হ্যাঁ বলুন স্যার। আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একজন সিনিয়র কোচ হিসাবে রিটায়ার করেছি বিগত 2022 সালে ফেব্রুয়ারিতে। তৎসঙ্গে আমি প্রাক্তন ভারতীয় দলের প্রশিক্ষক, মেন এবং ওমেন দুটো টিমেরই আমি প্রশিক্ষণ দিয়েছি। তো সম্মিলিত দর্শকদের কাছে আমার অভিজ্ঞতা তুলে ধরবো, এই জন্য আজকে আপনাদের সঙ্গে আমি বসেছি। একদম, আপনার অভিজ্ঞতা দ্বারা আজ আমরা সমৃদ্ধ হব। তো প্রথমেই জানবো যে কোচ হিসেবে যে আপনার জার্নিটা, সেই জার্নিটা সম্পর্কে। এই জার্নিটা বলতে গেলে আমার দুজন শিক্ষাগুরু আছেন এই ক্রীড়া জগতের দিকে, যারা হ্যান্ডবলের যেখান থেকে আমি শিক্ষা নিয়েছি, যাদের কাছ থেকে শ্রদ্ধেয় ব্রজগোপাল ভৌমিক এবং রনেন শর্মা। ওনাদের যেই কোচিং বা প্রশিক্ষণের যেই সিস্টেমটাকেই আমাকে আকৃষ্ট করেছে এই লাইনে আসার জন্য। এবং প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনেই একটা উদ্দেশ্য থাকে, যখন সে খেলোয়াড় হিসাবে স্বীকৃতি না পায়, তার লেভেল টাচ না করতে পারে, তখনই সে এই প্রশিক্ষণের দিকে যায়। তো প্রশিক্ষণ নিতে গেলে শুধুমাত্র যে আমি যে গুরুদের কাছ থেকে শিক্ষা নিয়েছি সেই গুরুদের শেখানো বলিটাই আমি বলবো, তা কিন্তু নয়। বর্তমান পরিকাঠামোতে দাঁড়িয়ে আপনাকে যদি প্রশিক্ষণ করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন জানতে হবে। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক যেই প্রশিক্ষণ, তার জন্য আপনাকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে নেতাজি সুভাষ স্পোর্টস ইনস্টিটিউট আছে, সেখান থেকে ডিপ্লোমা কোর্স করতে হয়, মাস্টার ডিগ্রি কোর্স করতে হয়, তারপরেই প্রশিক্ষণে আসা যায়, বিশেষ করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চাকরিতে। তো আমার এই স্পোর্টস লাইনে আসা আমার এই দুই গুরুর হাত ধরেই, ওনারাই আমাকে উদ্বুদ্ধ করেছেন এই লাইনে আসার জন্য। একদম। আপনি কোচ হওয়ার সুবাদে কোথায় কোথায় কাজ করেছেন? আমি আমার 85-86-এ যখন আমি NIS কমপ্লিট করি, কমপ্লিট করার পর রাজ্য সরকার আমাকে চাকরি দিয়েছিল। সেই চাকরির সুবাদে আমার প্রথম পোস্টিং ছিল কৈলাসহরে। আমি 89-এ কৈলাসহরে জয়েন করি। সেখান থেকে আবার 93 ডিসেম্বরে আমি রেজিগনেশন দিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে জয়েন করি ক্যালকাটাতে। আচ্ছা, এই যে হ্যান্ডবলের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা কি করে আসে? হ্যান্ডবলের প্রতি ভালোবাসা, অরিজিনালি আমি বাস্কেটবল প্লেয়ার। আমি বাস্কেটবলে 4টে ন্যাশনাল করেছি। সেই ন্যাশনাল করার সুবাদে আমি বিভিন্ন জায়গাতে হ্যান্ডবল খেলাটাকেও দেখতে পেয়েছি, এবং বাস্কেটবল আর হ্যান্ডবলের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। মোটামুটি গ্রাউন্ডটাও সমসাময়িক গ্রাউন্ড, শুধু একটাই জিনিস বাস্কেটবল থেকে ওইটার পার্থক্য, এটা বাস্কেটবলটা বোর্ডে স্কোর করতে হয় আর এটা গোল পোস্টে স্কোর করতে হয়। বাস্কেটবলে 5 জন প্লেয়ার, হ্যান্ডবলে 7 জন প্লেয়ার।
তো এই 7জন প্লেয়ারকে মাঠে রেখে মাঠের কাজ করেই আমার এই জার্নিটা। আমি যেই জিনিসটা উপলব্ধি করেছি এই মানে আমার খেলোয়াড় জীবন বা আমার প্রশিক্ষণ জীবনে, শৃঙ্খলাপরায়ণ এবং ডেডিকেশন ছাড়া আপনি কোনো গেম, যে কোনো গেম আপনি কিছুই করতে পারবেন না উইদাউট ডিসিপ্লিন আর ডেডিকেশন। এবং এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা আমার মনে হয় শুধু গেম না, পুরোটা জীবনেই একটা ডিসিপ্লিন প্রয়োজন। ব্যক্তি জীবনও খুব প্রয়োজনীয় জিনিস, সময়ানুবর্তিতা এবং আপনার ডিসিপ্লিন। ডিসিপ্লিন যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ ভাই আমি এই কাজটা করব এবং এই নিয়মের ভেতরে করব, এই নিয়মের ভেতর থেকে খেলবো, সবটাই ওই নিয়মটা মেনেই করতে হবে। নিয়মের বাইরে গেলেই খেলাতে যেমন ফাউল সিস্টেম রয়েছে, রেফারিরা রয়েছেন, ওরা ফাউল ধরবে। সমাজ জীবনেও আপনাকে ওইভাবে ফাউল ধরার মতো অনেক পরিকাঠামো রয়েছে, আপনার ফাউল ধরবে। আপনি তো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলেই কোচ ছিলেন, তো ওই তখনকার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার ফার্স্ট আমি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবে যখন আমার আন্তর্জাতিক জীবনটা যখন শুরু হয়, আমি কিন্তু তখন কোচ হিসাবে আমার জার্নিটা শুরু হয়নি, একজন টেকনিক্যাল অবজারভার হিসাবে 1985-85 কেরালার ত্রিবান্দমে কমনওয়েলথ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেখানে আমি টেকনিক্যাল অবজারভার হিসাবে অংশগ্রহণ করি। সেখান থেকেই আমার একটা ইচ্ছা জাগে যে আমি যদি এই টেকনিক্যাল জায়গাতে আমি পৌঁছতে পারি, তা আমি আমার প্রশিক্ষণটা যদি আমি কমপ্লিট করি, তাহলে আমিও ভারতীয় দল নিয়ে মাঠে নামতে পারবো। সেখানে রেফারি বা বাইরে থেকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া রেফারিকে বা টিমকে, সেটা না করে আমি সরাসরি টিমের সঙ্গে যুক্ত হতে পারবো। তো ওই জন্যই আমি 1985-86-এ আমি এনআইএস কমপ্লিট করি পাতিয়ালা থেকে। তারপরেই আমি রাজ্য সরকারের চাকরি পাই। রাজ্য সরকারের চাকরি পাওয়ার পর এখানে প্রায় 5 বছর চাকরি করি। তারপর আমার পোস্টিং হয় কলকাতাতে। কলকাতা থেকেই যখন আমাকে ট্রান্সফার করা হয় মণিপুরে। মণিপুরের 2-3টা জায়গাতে আমার পোস্টিং ছিল। ওই সময় আমার হাত ধরে বেশ কিছু খেলোয়াড় ভারতীয় দলে খেলেছে, বর্তমানেও খেলছে। তো তার মধ্যে আমি নাম করব কাজল দেবী, কমলা দেবী। ওরা ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ওদের যে ডেডিকেশনটা আমি বলবো, ওদের বাড়ি মণিপুর যে ক্যাপিটাল ইম্ফল শহর থেকে 26 কিলোমিটার দূরে। তো ওখানকার একটা সিস্টেম, কোনো স্ট্রাইক বা কোনো হরতাল হলে কেউ ঘর থেকে বেরোতে পারবে না, আর ঘর থেকে বেরোলেও গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা থাকবে না। ওরা সকালবেলা চাল ডাল সঙ্গে নিয়ে এই 26 কিলোমিটার বাইসাইকেলে করে মাঠে চলে আসতো। মাঠে এসে সারাদিন প্র্যাকটিসের পরে, সকালবেলার প্র্যাকটিস বিকেলবেলার প্র্যাকটিস কমপ্লিট করার পর তারপর বাড়ি ফিরে যেত। তো ওদের যে এই ডেডিকেশনটাই আপনি এখন সর্বভারতীয়ভাবে লক্ষ্য করলে দেখবেন, মণিপুর থেকে আমাদের টোটাল ইস্ট জোনে যদি 10 জন প্লেয়ার সিলেক্ট হয়, মণিপুর থেকে মিনিমাম 4 জন প্লেয়ার থাকবে সিলেকশনে। তো ওই সিলেকশনটা একমাত্র কারণ হলো ওদের ডেডিকেশন, কিলার ইনস্টিংক্ট। ওরা প্রচন্ডভাবে মানে যেখানে যেই কাজটা করতে নামবে সেটাকে কমপ্লিট করার জন্য। তো ওখান থেকেই আমার মানে মেইনলি উৎসাহটা আমার শুরু হয়েছে।
তারপর চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে আমার লাস্ট পোস্টিং হয় উত্তরপ্রদেশের ইটাওয়া ডিস্ট্রিক্টের সাফাই একটা সাইয়ের স্পোর্টস ট্রেনিং সেন্টার আছে, যেখানে প্রায় 120 জনের মতো স্টুডেন্ট আছে বিভিন্ন গেমে, যারা রেসিডেন্সিয়াল উইংয়ে থাকে এবং ওই তাদের নিয়েই আমাদের কোচিং। সেখানে যাওয়ার পর একটা চ্যালেঞ্জ আমাকে দিয়েছিল আমার অথরিটি। আমার কাছে প্রথম যখন আমি যাই ওখানে, তখন শুধুমাত্র 8 জন খেলোয়াড় আমার কাছে ছিল, হ্যান্ডবল খেলোয়াড় মাত্র 8 জন ছিল। তো আমাকে বলেছিল যে, আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে খেলোয়াড় দাও, নতুবা ওদের নিয়ে আমি কাজ করে কি করব। বলে, তোমাকে খেলোয়াড় দেব, তুমি একটা রেজাল্ট দেখাও, এই 8 জনকে নিয়ে একটা রেজাল্ট দেখাও। আমি সৌভাগ্যবশত এবং খেলোয়াড়দের সহযোগিতায় আগামী 6 মাসের মধ্যে আমি অল ইন্ডিয়া সাই যে টুর্নামেন্ট হয় ওখানে 3rd পজিশন অর্জন করি। অর্জন করার সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনি আমাকে বলল যে, তুমি প্লেয়ার সিলেক্ট করো, তোমাকে আমি 25 জনের কোটা দিলাম, এই কোটা থেকে নিয়ে তুমি কাজ শুরু করো, তুমি সিলেক্ট করবে, তুমি ফাইনাল, তুমি যাকে বলবে তাকে সিলেক্ট করবে, তোমার ডাটা আমাকে পাঠাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ওখানে যারা ওই টুর্নামেন্টে যারা এসেছিল ওদের থেকে কিছু খেলোয়াড় বাছাই করলাম, পাশাপাশি আমার সেন্টারে এসে ওখানে আবার খেলোয়াড় বাছাই করলাম। করার পর একটা শক্তিশালী একটা টিম তৈরি হয়েছিল। কিন্তু ওদের মানে এইজগুলি আমি খুব কম এইজের খেলোয়াড় নিয়েছিলাম, ম্যাক্সিমাম 16 বছর অবধি, মানে 12 থেকে 16-র মধ্যে খেলোয়াড়গুলো নেওয়া হয়েছিল। ওরাই আমাকে এই সাফল্যের চাবিকাঠি দেখিয়েছে। ওদের থেকেই যখন 1 বছরের মধ্যে ভারতীয় দলে সুযোগ পাওয়া শুরু হলো, সঙ্গে সঙ্গে হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা এখন হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হিসাবে কাজ করছে, আমি প্রসঙ্গক্রমে বলে রাখছি, আমাদের হ্যান্ডবলে এখন 2টো ফেডারেশন কাজ করছে, একটা হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া এবং একটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এখন বর্তমানে যত ভারতীয় দল ভারতের বাইরে গিয়ে কোনো টুর্নামেন্ট খেলবে বা ভারতবর্ষে যত আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট হবে, সেটাকে ওনারাই পরিচালনা করেন। এখানে আমাদের ত্রিপুরাতে যেই হ্যান্ডবলের ইউনিটটা রয়েছেন, সেটা হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া রয়েছে। যাক, ওই প্রসঙ্গটাতে আমি আর বিশেষভাবে যাচ্ছি না, কেননা ওইটা বিতর্কিত একটা অধ্যায়। তা আমি হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া আমাকে অফার করলো যে, আপনি এটা 2018 সাল, যে আপনাকে আমরা সিলেক্ট করেছি, আপনি ভারতীয় যুব দল এবং ভারতীয় পুরুষ দল নিয়ে আপনাকে পাকিস্তান যেতে হবে। আমি সানন্দে গ্রহণ করলাম এবং আমাদের ক্যাম্প শুরু হলো লখনৌর সাই সেন্টারে, যেটা আমাদের ওই অঞ্চলের মেইন সেন্টার। সেখানে প্রায় 1 মাস প্রশিক্ষণের পর মূল ভারতীয় দল নির্বাচিত হলো। নির্বাচিত হওয়ার পর এই টিম নিয়ে আমি পাকিস্তান গেলাম। সেখান থেকে যুব দল এবং পুরুষ দল দুটোই স্বর্ণপদক পেয়েছে। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, ফেসলাবাদে এই টুর্নামেন্টটা হয়েছিল 2018 সালের মার্চ মাসে। আমি একটা জিনিস মানে আমি ভাবতে পারছি না, বা ভারতে ফিরে আসার পর যখন আমার অভিজ্ঞতাটা এসে এখানে বর্ণনা করছিলাম, মানে কেউ বিশ্বাস করতে চাইছিল না। যখন আমাদের ফাইনাল ম্যাচ, প্রথম হাফটা আমাদের খেলাটা হয় 30 মিনিট, 10 মিনিট রেস্ট, 30 মিনিট, টোটাল 60 মিনিটের খেলা, 10 মিনিট ইন্টারভেল টাইম। তো এতে গিয়ে প্রথম হাফটা একটু টাফ
ফাইট হচ্ছিল, কিন্তু প্রথম হাফের শেষ দিকেই আমরা লিড নিতে শুরু করি। সেকেন্ড হাফের প্রথম 10 মিনিটে আমরা প্রায় 16 গোলে নিয়ে নিই। 16 গোলের লিড নেওয়ার পর, এটা ফেসলাবাদের একটা পাকিস্তানের একটা ইউনিভার্সিটি গ্রাউন্ডে খেলাটা হচ্ছিল, যেখানে আমাদের ম্যাক্সিমাম মানে আমরা যারা টিমের মেম্বার, আমরা ইন্ডিয়া টিমের জন্য সাপোর্ট যারা করছিলাম, পাশাপাশি এই 10 মিনিটের পরে যখন আমরা ম্যাক্সিমাম গোলে লিড নিয়ে নিলাম, এত স্পেকটেটর সাপোর্ট আমাদের দিকে আসতে শুরু করলো, আমরা চিন্তাই করতে পারলাম না যে আমরা পাকিস্তানে আছি না ইন্ডিয়াতে আছি। আমাদের মনে হচ্ছিল যে ইন্ডিয়ার কোনো জায়গাতে খেলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, এবং আমরা এখানে দর্শকদের সাপোর্ট পাচ্ছি। তো দুটো টিমেই আমরা জয়ী হলাম, আসলাম ফিরে দিল্লিতে। কেন্দ্রীয় সরকার আমাদের সম্বর্ধনা দিল, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তারপর ফিরে গেলাম আবার আমার সেন্টারে। তো ওখানে যাওয়ার পর আরেকটা ক্যাম্পের জন্য আবার ডাক আসলো, ওইটা ছিল মার্চ মাস, আবার জুন মাসে ডাক আসলো। তখন দুটো ক্যাম্প চলছিল, দুটো ছেলেদের ক্যাম্প, মেয়েদের ক্যাম্পটা পাতিয়ালাতে, ছেলেদের ক্যাম্পটা ইয়েতে ফৈজাবাদ, মানে যেটা এখন অযোধ্যা রাম মন্দিরের কাছাকাছি, ওখানে একটা ইনডোর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বলে। সেখানে এসে ওই সময়টাতেই এশিয়ান গেমসের মানে প্রিপারেশন, পাশাপাশি আরেকটা টিম ভারতীয় যুব দল যেটা ওমান যাবে, ওইটার চিফ কোচ করে আমাকে ডাকা হলো যে আপনি ওখানে যাবেন এবং এই টোটাল টিমটার নেতৃত্ব আপনিই দেবেন। আমি আমার ওই জার্নি আবার শুরু করলাম প্রায় 1 মাস। তা ওখানে কাজ করতে গিয়ে যারা মেন টিমে এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য, মানে এশিয়ান গেমসে, এশিয়ান চ্যাম্পিয়নশিপটাতে আমি যাব, এশিয়ান গেমসে দিল্লির একজন কোচ, ইউপির একজন কোচ, আর হিমাচল প্রদেশের একজন কোচ, 3 জন কোচ ছিল। তো ওনারা কাজ করছে, তো ওনারাও আমাদের সাহায্য করছে, আমরাও ওনাদের সাহায্য করে 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 একটা ভালো টিম তৈরি হয়েছে। যদিও ওই সময়টাতে যেখানে আমরা ওমানে যখন আমরা যাই, ওমানে গিয়ে আমাদের পারফরমেন্স ততটা আশা অনুরূপ হয়নি, মানে আমরা 6th পজিশন পেয়েছিলাম ওই টুর্নামেন্টে। তো 6th পজিশন পাওয়ার পর ওখান থেকে ফিরে আসলাম, এসে আবার নভেম্বরে পাটায়াতে এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আমাদের হ্যান্ডবলটা কিন্তু দুটো ভাগে হয়, একটা ইনডোর হ্যান্ডবল যেটা প্রথমে ওপেন গ্রাউন্ডে ছিল, টোটাল ফুটবল গ্রাউন্ডটা নিয়েই খেলাটা হতো, সেই জায়গা থেকে এখন 40 মিটার বাই 20 মিটারের ইনডোর গ্রাউন্ডে খেলা হচ্ছে। পাশাপাশি খেলা হচ্ছে বিচ হ্যান্ডবলে। বিচ হ্যান্ডবলের গ্রাউন্ডটা ছোট, মানে যেটা 40 বাই 20, ওইটা 20 বাই 20 একটা গ্রাউন্ড, এবং ওইটার টোটাল সিস্টেমটাই আলাদা। তো এখানেও আমাদের লখনৌতেই শুরু হলো। তো লখনৌতে শুরু হলো, ওই গ্রাউন্ডটার জন্য আপনার মিনিমাম 2 ফিট বালির দরকার। অস্থায়ীভাবে একটা গ্রাউন্ড তৈরি করে লখনৌতেই এই ক্যাম্প শুরু হয়েছে, ক্যাম্প চালু হলো। ওখান থেকে টিম সিলেকশন হলো, টিম সিলেকশন হয়ে টিম গেল পাটায়াতে। ওখান থেকে আমরা 2nd পজিশন পেয়েছিলাম, ওইটা ইন্ডিয়ান ম্যান টিম ছিল। ওখান থেকে ফিরে আসার পর 2019-এ আমাকে আবার ডাকা হলো যে আপনি এবার
একটা ওমেন টিম লিড করবেন। খেলাটা হবে লখনৌতে। এটা সাব গেমস, সাব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ না, সাব গেমস কথাটা ভুল, সাব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আমি বললাম হ্যাঁ আমি রাজি, আমার ডিপার্টমেন্ট যদি আমাকে পারমিশন দেয় আমি অবশ্যই কোচিংয়ে যাব। কিন্তু এখানে যেহেতু মহিলা টিম, পুরুষ টিমে কোচিং করা যতটা সহজ, মহিলাদের সঙ্গে কাজ করাটা ততটাই ডিফিকাল্ট। আপনাকে প্রচন্ড সংযত হয়ে মহিলাদের সঙ্গে কাজ করতে হবে, ওদের সঙ্গে খোলাখুলি মিশতে হবে, আবার একটা দূরত্ব তৈরি রাখতে হবে। আমি আমার যে সহকারী কোচ ছিল কান্তা পরাশর বলে, হিমাচল প্রদেশের, যদিও ও আমার বেস্টমেট, ও আমার সহকারী কোচ ছিল। আমি ওকে গাইডলাইন করে দিলাম যে এইভাবে আমরা কাজ করব, তুমি ওদের সঙ্গে কাজ করবে, আমি একটু দূরে থেকে আমি সমস্ত কিছু অবজার্ভ করব, আমি দেখব আমাদের ভুল ত্রুটিগুলি। কিছু কিছু আমরা মানে ভিডিও করে করে রেখে পরবর্তী যখন আমাদের মানে থিওরিটিক্যাল ওই ইন্ডিয়ার ক্যাম্প যখন হয়, 3টা সেশন হয়, মর্নিং, নুন, ইভিনিং। ইভিনিংটা কখনো 4টা থেকে হবে, কখনো রাত্রি 8টা থেকে হবে, কেননা ওই পরিবেশে খেলাটা হয়। কখনো ফ্লাড লাইটে খেলা হয়, কখনো ডে লাইটে খেলা হয়। তো ওই জন্য ওই পরিস্থিতিটা তৈরি করে তারপর খেলার মানে সবকিছু ক্যাম্পগুলি। তো ওই জায়গাতেও আমরা সাফল্য পেয়েছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। পাশাপাশি আমি তার আগে গুয়াহাটিতে সাব গেমসে অংশগ্রহণ করেছি, ওইটা সাব গেমস ছিল, কিন্তু ওখানে অ্যাজ এ কোচ না, ওখানে টেকনিক্যাল অবজারভার হিসেবে আমি ছিলাম। এই মানে আন্তর্জাতিক পরিকাঠামোতে বা আন্তর্জাতিক স্তরে এইভাবেই আমি জড়িত আছি, এখনো আমি জড়িত আছি। এখনো ইন্ডিয়া টিমের সিলেকশন বা ক্যাম্প আমি এখনো অ্যাটেন্ড করি। সম্ভবত আগামী ডিসেম্বরে আমি আবার ক্যাম্পে যাচ্ছি। প্রাথমিক কথাবার্তা হয়েছে, কেননা এখন একটু বয়সের ভার এসছে, যার দরুন ক্যাম্প নিলেই চলে না, প্রচন্ড মানসিকভাবে কাজ করতে হয়, প্রচন্ড পড়াশোনা করতে হয়। শুধু একটা টিমের, আমি ইন্ডিয়া টিমের কোচ, ওই ব্যানারটা লাগিয়ে ঘুরে বেড়ালে সাফল্য হয়তো বা একবার এসে যাবে, কিন্তু আপনাকে মানে ফেডারেশন বা অর্গানাইজিং যে কমিটি থাকে, ওনারা বারবার আপনাকে ডাকবে না যে আপনি আসুন আমাদের সঙ্গে কাজ করুন, আসবেন। এই যে আপনি তো দীর্ঘদিন এই ফিল্ডে আছেন, আপনার অনেক অভিজ্ঞতা, তো বর্তমান প্রজন্মের প্লেয়ারদের কোন দিকটাতে ফোকাস করা উচিত সেই সম্পর্কে আপনি যদি একটু ওদেরকে বলেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি খেলোয়াড় হব, ওইটা আগে মানসিকভাবে তৈরি হবে। আজকে মানে আপনারা মাঠে ঘাটে থাকেন, মাঠে ঘাটের রিপোর্ট তৈরি করেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ক্রিকেটের দিকে যদি 10 জন খেলোয়াড় বাড়ি থেকে বেরিয়ে আসে, তার মধ্যে 7 জন ক্রিকেটের দিকে যাবে, 3 জন অন্যান্য গেমের দিকে যাবে। তো এখন যারা আমাদের গ্রাউন্ডে, আমাদের ইয়েতে মানে হ্যান্ডবল, বিশেষ আমি হ্যান্ডবলের কথাই বলবো, হ্যান্ডবল খেলতে আসে, ওরা একটু লোয়ার ক্লাস কমিউনিটি থেকে বা লোয়ার ক্লাস থেকে আসে, লোয়ার ইনকাম ক্লাস থেকে আসে, যাদের ঘরে ঠিক মতো খাওয়ারটা, মানে একটা খেলোয়াড়ের যে খাওয়ারটা প্রয়োজন, সেই প্রয়োজনটা ওরা মেটাতে পারে না।
তো রাজ্য সরকার এখন চেষ্টা করছে কিছু কিছু করার জন্য। স্পোর্টস স্কুল করেছে, খেলো ইন্ডিয়ার স্কিম করেছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এখানে কাজ করছে রাজ্যের খেলোয়াড়দের নিয়ে। তা আমি খেলোয়াড়দের বলবো, ভাই পরিশ্রম করো, পরিশ্রমই তোমাকে তোমার উদ্দেশ্য যেটা আছে সেখানে পৌঁছে দেবে। আর কোনো দলে যাবে না। রাম কোচ, শ্যাম কোচ, যদু কোচ, মধু কোচ, আমি কোনো কোচের দলে যাব না। তুমি নিরপেক্ষভাবে খেলো। তোমার যদি প্রতিভা থাকে, কোনো কোচ তোমাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না। তোমাকে সঙ্গে নিতেই হবে, সঙ্গে নিয়েই কাজ করতে হবে। তাই প্লেয়ারদের একই কাজ, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে প্রত্যেক দিনের যে অনুশীলন, প্রশিক্ষক যেটা বলবে, যেভাবে বলবে সেভাবে ওই কাজটা করে যেতে হবে, তাহলেই সাফল্য আসবে। আমাদের রাজ্যের স্পোর্টস ডেভেলপমেন্ট সম্পর্কে একটু জানবো। আমি মানে খুব বেশি এই এটা যাব না, কেননা গেলেই এই টপিকসটাতে গেলেই কিছু এমন কিছু অপিনিয়ন আমার মুখ থেকে বেরিয়ে আসবে যেটা হয়তোবা ম্যাক্সিমাম দর্শকেরই মনোপুত হবে না। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে একটা পয়েন্টে আমি বলবো, যেটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বর্তমানে ওই প্রকল্পটা নিয়েছে। রাজ্য সরকার যদি ওই প্রকল্পটা নেয়, রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর, তাহলে মনে হয় আমার সাফল্য আসবে। এবং ওইটা নিয়ে কাজ করার কিছু কিছু আধিকারিক খুব ইন্টারেস্টেড। ওটা হলো সেন্ট্রালাইজ ট্রেনিং প্ল্যান। সেন্ট্রালাইজ ট্রেনিং প্ল্যান বলতে আপনি দেখুন, আমি হ্যান্ডবলে একটা থ্রো বলে একটা জিনিস আছে। আমি কোচ, আমি একটা থ্রো শেখালাম, আমার স্টুডেন্টটা আপনার কাছে গেল, আপনি আরেকভাবে থ্রো শেখাচ্ছেন। সেটা এইবার বাচ্চাটা বা খেলোয়াড়টা কোনটা নেবে, আপনারটা নেবে না আমারটা নেবে, ও দ্বিধার মধ্যে পড়ে যাবে। তার জন্য একটা যদি সেন্ট্রালাইজ ট্রেনিং প্ল্যান থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে প্রত্যেকটা প্রশিক্ষক জানতে পারবে যে থ্রোটা এইভাবে হবে, তাহলে বাচ্চাগুলিকেও ওইভাবে শেখাবে। তারপর হলো আমাদের এডুকেশন, স্পোর্টস এডুকেশনটা বাড়াতে হবে। আমাদের রাজ্যে কি, আমাদের রাজ্যের যে ক্রীড়া শিক্ষক, আপনি ন্যাশনাল মেডেল হোল্ডার যারা আছে, এই ধরনের ম্যাক্সিমাম মাধ্যমিক পাস, ওনারাও চাকরি করছেন এই স্পোর্টসের ইয়েতে, পরিকাঠামোতে। তো ওনাদেরকে প্রত্যেক দিন বা প্রত্যেক বছর একটা প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে, যে লেটেস্ট যে জিনিসগুলি আসছে ওনাদেরকে জানাতে হবে। তাহলেই আরেকটু ডেভেলপড হবে। ইনফ্রাস্ট্রাকচারের দিকে রাজ্য সরকার খুব ভালো নজর দিয়েছেন, খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে এবং হচ্ছে। আমি আর বিশেষ কিছু বলবো না। ডেভেলপমেন্ট নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যেটা কিছু কিছু বিতর্কিত মন্তব্য চলে আসবে। তো আমি ওই জন্য আর বিশেষ কিছু বলছি না। আমি এই দুইটা পয়েন্টই বিশেষ করে বলছি। প্রশিক্ষক বা যারা আমরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বলি, ওনাদেরকে প্রত্যেক বছর একটা রিফ্রেশার কোর্সের মতো করা, পাশাপাশি সেন্ট্রালাইজ ট্রেনিং প্ল্যান ব্যবহার করা। দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, আমরাও আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা কথা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। সময়ের একেবারেই শেষ প্রান্তে তো বলবো যে আমাদের রাজ্যের হ্যান্ডবল প্লেয়ারদের কি মেসেজ দেবেন? হ্যান্ডবল প্লেয়ার একই মেসেজ, যেই মেসেজটা আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিয়েছিলাম, সেই মেসেজটাই আমি হ্যান্ডবল খেলোয়াড়দের দেব। ভাই পরিশ্রম করো, দলাদলিতে দিও না। তুমি তোমার পরিশ্রম করে যাও, তোমার প্রতিভা যখন প্রস্ফুটিত হবে, তোমাকে রাজ্য দলে নিতে বাধ্য থাকবে। ঠিক।
আসল কথা, খেলা শুধুমাত্র একটা ট্রেনিং নয়, না, এটা একটা মানসিক প্রস্তুতিও মানসিক বটে। প্রস্তুতি। হ্যাঁ, তো আমরা আশা করছি যে আমাদের আজকের এই আলাপচারিতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই আলাপচারিতায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো চিন্তাধারা, নতুন কোনো আলোচনা নিয়ে। এখনকার মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।